নমস্কার বন্ধুরা, আমি এখন আছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে। আমি যেমনটা করি এমন একটা ভিডিও আনার চেষ্টা করি আপনাদের জন্য, যেখানে আপনারা সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তো আমরা এখন মথুরাতে এসেছি। এখান থেকে আমরা গোকুল, নন্দগাঁও, গোবর্ধন, বর্ষনা, তারপর বৃন্দাবন পুরোটাই করব। তো সব কিছুই থাকছে আমার এখানে। তো চলুন ভিডিওটা শুরু করি। রাধে রাধে। আজকে সকাল 6টায় পূর্বে আসার কথা, দেখতেই পাচ্ছেন কুয়াশা দেখুন। এখন বাজে 12টা 20, প্রায় 8 ঘন্টার ওপরে হচ্ছে ট্রেন লেট। মানে এখন দেখে মনে হবে ভোর হয়েছে, এই অবস্থা। তো এখান থেকে এখন আমরা মথুরা যাব। তো ভেবেছিলাম যে এখান থেকেই চেঞ্জ করে নেব, কিন্তু এত কুয়াশা আজকে সারাদিনের সব ট্রেন ক্যান্সেল। আর বিকেল 4টের সময় একটা ট্রেন ছিল, সেটা হচ্ছে রাত্রি 12টা করে দিয়েছে। তো এখান থেকে কিছু করার নেই, আমাদেরকে এখন গাড়ি ধরতে হবে। এখানে বাস স্ট্যান্ড আছে, সরাইকালেখান বাস স্ট্যান্ড। তো এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করবো, করে বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে বাস ধরে মথুরা যেতে হবে। বাসে ঠিক 4 ঘন্টা সময় নিয়েছে। আমাদের বাস 4:45-র সময় ছেড়েছিল, ঠিক 8:45-টার দিকে এখানে এনে পৌঁছিয়েছে। এখানে বলতে গোবর্ধন চক, ডাইরেক্ট তো মথুরা আসে না। গোবর্ধন চক থেকে 10 টাকা করে পারের অটোতে এই শ্রীকৃষ্ণ জন্মভূমি বললে নিয়ে আসবে। এখানে প্রচুর হোটেল আছে পাশাপাশি। মোটামুটি হোটেলগুলো সব ডবল বেডরুম, 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা, ওরকমেরই। 1000 টাকা থেকে শুরু হয়। সব হোটেলেই মোটামুটি একই দাম, যেই হোটেলে আপনি নেবেন না নেবেন। মথুরা ভ্রমণের জন্য আমরা 2 দিন রেখেছিলাম, কিন্তু যেমনটা আপনারা দেখলেন কালকে তো হোটেলে ঢুকতে ঢুকতেই সন্ধে হয়ে গেল, তাই কালকের দিনটা বাদই দিলাম। তো আজকে আমরা একখানা অটো ভাড়া করে নিয়েছি। আজকে আমরা মথুরা যতটা সাইট সিন হয় দেখব। শ্রীকৃষ্ণ জন্মভূমি, রমন রেতি এগুলো ছাড়াও আজ আমরা যাব গোকুল, সেখান থেকে আমরা যাব নন্দগাঁও, নন্দগাঁও থেকে আমরা যাব বর্ষনা, বর্ষনা থেকে ফেরার পথে আমরা গোবর্ধন করে আজকে আবার হোটেলে ফিরে আসব। আর সারাদিন এই সমস্ত স্থানগুলো ঘোরানোর জন্য অটো আমাদের থেকে 1400 টাকা নিয়েছে। এখন একটু ভক্ত সংখ্যা কম, আপনারা আসলে হয়তো আরও 200-300 টাকা বাড়তে পারে। আর আমরা 4 চাকারও খোঁজ করেছিলাম, আমাদের থেকে 3800 টাকা চেয়েছিল। অটো করে মথুরা থেকে এখানে গোকুলে আসতে আমাদের মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগে গেছে। भगवान का लालन पालन नंद बाबा के हुआ, छोटे से बड़े यहीं हुए। यहाँ पे ये गोपाल द्वार है। गोपाल द्वार, हाँ, सभी जगह कृष्ण है। गोकुल में बाल कृष्ण है, लड्डू गोपाल। हाँ। এই এখন আমরা চলে এসেছি নন্দ যশোদা ভবন। এই হচ্ছে শ্রীকৃষ্ণের পালিত বাবা নন্দ বাবা এবং যশোদা মায়ের ঘর। এখানেই শ্রীকৃষ্ণের দাদা বলরামের জন্ম হয়। তো এর ভেতরে মেন কক্ষতে তো ভিডিও করা যাবে না, বাকি যতটা করা যাবে আপনাদেরকে দেখাচ্ছি। बोलो कृष्ण महाराज की জয়। आ जाओ माता जी, आ जाओ। मैं आगे को कथा बढ़ाऊंगा, क्योंकि यहाँ सुनने समझने का ही आनंद है। तीसरा मंदिर ये कच्चा था पहले, अभी मंदिर पक्का हुआ। 3 फुट भूमि कच्चा आपको मिलेगा। जो राजा बलि से दान में मांगा कृष्ण ने, किसके लिए मांगा? कि हमारे नंद यशोदा इसी भूमि पर बैठ के झूला करें। आज नंद बाबा भी नहीं और यशोदा भी नहीं। आपको नंद बाबा का भाव बन के भगवान को जुड़ाना है, आपको यशोदा बन के जुड़ाना है। बोलो कृष्ण महाराज की। कृष्ण महाराज की जय। ये गोपाल महाराज का छठी पूजन है। कौन सा है? छठ पूजन बोलते हैं बंगाल में। कौन सा बोलते हैं क्या? जो बच्चे का छठी पूजते हैं? ओ ষষ্ঠী। इसका घर है। वो षष्ठी पूजन का ষষ্ঠী घर। পূজা ঘর, মানে কংসখান থেকে পুতনা হচ্ছে ইয়েকে নিতে এসেছিল কৃষ্ণকে। এবার কৃষ্ণকে কি করে চিনবে? কৃষ্ণের মাথায় ময়ূরের পঙ্খ ছিল, এই জন্য সেখান থেকে চিনতে পেরে গেছে। তো এখানে ষষ্ঠী পূজা হয়েছিল। आओ, अब कैमरा अपना स्विच ऑफ कर, बंद कर। মন্দিরে হাঁটু মুড়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হয়, এবং পুরো শ্বেত পাথরের মাঝখানে একটা জায়গায় মাটি করা আছে, যেই মাটিতে বসে পুজো দিতে হয়। আমাদের প্যান্ট ট্যান্ট তো মাটি লেগে গেছে। গোকুলে এসে দুধের জিনিস না খেলেন তো কি খেলেন? তো এখানে হচ্ছে বিখ্যাত লস্যি, রাবড়িও খুব বিখ্যাত। লস্যি খাবো আমরা।
না খেতে? খুব ভালো কিছু দিয়েছে, ড্রাই ফ্রুটস, কেশর টেশর সব দিয়েছে। আলাদা স্বাদ খেতে। আমরা এখন যাচ্ছি গোকুলে অবস্থিত আরেকটি শ্রীকৃষ্ণের লীলাস্থল রামনরেতি। এখানে তিনি তার দাদা বলরামের সঙ্গে খেলা করতেন এবং বৃন্দাবনে সবাই মিলে যাওয়ার আগে রাধার সঙ্গেও দেখা করতেন এই স্থানেই। এই স্থানে বলা হয় শ্রীকৃষ্ণ গরু চড়াতে আসতেন। তো চলুন সেই পূর্ণ জায়গাটি দেখে আসি। এখন এই অপোজিটেই হচ্ছে ওই সেই রমনরেতি জায়গা, আর এখানে ডিয়ার পার্ক। কত হরিণ দেখুন। এসব গড়াগড়ি খায় এখানে মাটিতে, এখানেই সব গড়াগড়ি খায়। সাধুদের ঘর। রমনরেতি, রেতি মানে বালু, এর মধ্যে এই ধুলো খেতে হয়, মাথায় লাগাতে হয়। গড়াগড়ি খেলে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে। এখন আমরা যমুনা নদীর পাশ দিয়ে যাচ্ছি। পাশেই দেখতে পাচ্ছেন গোকুল ড্যাম। গোকুল ড্যামের নিচ দিয়ে এই বয়ে চলেছে যমুনা নদী। দেখে মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নদীতে চলে এসেছে। পুরো ফোমে ভরা পুরো নদী। আসলে যমুনা জানেন খুবই দূষিত নদী, এবং এই দূষণের কারণেই এই ফোমটা গঠিত হয়। পুরো দেখুন আইসবার্গের মতো লাগছে। আর এখানকার লোকরাই বলছিলেন যে এই ড্যাম ছাড়ার পর নাকি এই ফেনা আরও বেশি দেখা যায়। আসলে এতটাই টক্সিক জল যে অক্সিজেন ঠিকমতো প্রবেশ করতে পারে না জলের ভেতরে, এই জন্য এই ফেনা উৎপন্ন হয়। দেখতে সুন্দর লাগলেও জিনিসটা খুবই পয়জনাস। গোকুল করে এবার আবার ফিরে এলাম মথুরাতে। এখানে শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করব, করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যাব নন্দগাঁও ও বর্ষানা। শীতকাল, তাতে আবার বৃষ্টি, কি প্যাথেটিক অবস্থা। এই হচ্ছে গেট, এর ভেতর থেকে আর হচ্ছে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, বা ক্যামেরা নিয়ে। আমাকে ক্যামেরা মোবাইল সব জমা করতে হবে। এই দেখে নিন, এই হচ্ছে গেট। তবে আপনাদের বলবো, আপনারা কিন্তু ব্যাগ নিয়ে, যদি এখানে হোটেলে থাকেন তাহলে ব্যাগ নিয়ে আসবেন না। তার কারণ ব্যাগ নিয়ে আসলে প্রচুর লম্বা লাইন পড়ে যায়। আর যারা খালি ক্যামেরা মোবাইল নিয়ে আসছেন, ক্যামেরা মোবাইল জমা রাখার লাইনটা খুবই ছোট, তো ওখানে জমা করে দেওয়া যায়। তো এই হলো মন্দিরের মেন গেট। এখানে এখন যাচ্ছি আমরা আমার ক্যামেরাটা জমা করতে। মথুরা থেকে আমরা এখন সেই একই অটোতে চলে যাচ্ছি নন্দগাঁওর উদ্দেশ্যে। নন্দগাঁও দেখে সেখান থেকে চলে যাব রাজস্থান বর্ডার বর্ষানা। মথুরা থেকে নন্দগাঁও মোটামুটি 52-53 কিলোমিটারের কাছাকাছি, আর নন্দগাঁও থেকে বর্ষানার দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। তো আমরা প্রথমে নন্দগাঁও যাব, কারণ বর্ষানার মন্দির খুলবে সেই 4টের পর। তো দুপুরবেলাটা আমরা নন্দগাঁও দেখে নিয়ে সেখান থেকে চলে যাব বর্ষানাতে। এই বর্ষানা থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে হচ্ছে নন্দগাঁও। এই নন্দগাঁওতে হচ্ছে নন্দবাবা শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এসেছিলেন।
মানে গোকুল থেকে পরবর্তীকালে এখানে এসে শ্রীকৃষ্ণ শিফট হয়, এখানেই তার লীলাক্ষেত্র পরবর্তীকালে হয়। আর এখানে হচ্ছে নন্দীশ্বর মহাদেব নন্দগাঁওতে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখন ওপরে যেতে হবে। বলা হয় ব্রজেশ্বর স্বয়ং এই মন্দিরের মানে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। মোটামুটি সবসময় খোলা থাকে এই মন্দিরটা দুপুরের দিকে। আর এই যে পুরো গ্রামটা, এই পুরো গ্রামটা হচ্ছে নন্দগাঁও। नंदेश्वर शिव। ये शंकर जी का पर्वत है जिसपे आप बैठे हो। ये सारा ये सारा शंकर जी का पर्वत है जिसपे नंद बाबा के जो कुलगुरु थे सांडल मुनि ऋषि, उन्होंने यहाँ पर बहुत साल तपस्या करी। तो अपने तपोबल के बल से कंस प्रवृत्ति को श्राप दे दिया, कोई राक्षस आएगा वो नंदगाम की सीमा से बाहर पाषाण पत्थर का बन जाए। तो माता जी यहाँ कोई राक्षस नहीं आ सकता। नंद बाबा को पता चला कि एक नंदगांव ऐसा धाम है और वो शंकर जी का पर्वत है, उस पर कोई राक्षस नहीं आ सकता है, तो वो हमारे लिए एक सुरक्षित जगह है। तो इस गोकुल गांव को छोड़ दिया जाए। नहीं सबसे पहले प्रथम चोरी कान्हा ने अपने घर पे की, जब गोपियों के घर पे की, बरसाना, वृंदावन, गोवर्धन। ये कान्हा का निजी घर है। ये टेल अब लगवा दिया, मतलब पहले नहीं था इसमें टेल। এই পুরো নন্দগাঁওতে এখানেই হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাস্থান। তো এখানে যিনি ব্রাহ্মণ আছেন উনি সব ঘর দেখিয়ে দেখিয়ে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করছেন, যে কোন ঘরে শ্রীকৃষ্ণ কি কি লীলা করেছিলেন। তো এই সমস্ত ঘর। এবার এই যে ঘরটির দিকে যাচ্ছি এটি হচ্ছে সেই সময়কার নাকি রান্নাঘর ছিল যশোদা মায়ের। তো শ্রীকৃষ্ণকে নাকি এই ঘরে যশোদা মা একবার রাগ করে বন্ধ করে রেখে দিয়েছিলেন। তো এইরকমই সবকটা ঘরের কিছু না কিছু লীলা উনি ব্যক্ত করছেন। এই হচ্ছে মেন মন্দির। রাজা রূপ সিং দ্বারা নির্মিত এই মন্দিরই একমাত্র মন্দির যেখানে শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে তার পরিবারের সঙ্গে দেখতে পাওয়া যায়। মন্দিরের ভেতরে তো ছবি বা ভিডিও কিছুই করতে দেয়নি। এখানে শ্রীকৃষ্ণের পালিত বাবা মা ভাই বোন সকলে এই মন্দিরে অধিষ্ঠিত, সকলেই পূজিত হন এই মন্দিরের ভেতরে। মথুরা থেকে বর্ষনা মোটামুটি অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো রাস্তা। আমাদের আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। আমরা অটোতে এসেছি। মথুরা থেকে বর্ষনা অনেকভাবে আসা যায়, বাসেও আসা যায়। বাসে 70-80 টাকার মতো ভাড়া নেয়। এছাড়া আপনারা 30-40 টাকা করে ভাড়া লাগে যদি আপনারা গোবর্ধন থেকে আবার 30-40 টাকা করে নন্দগাঁও থেকে আবার ওই রকমই করেও আসতে পারেন। তাহলে সবগুলো স্পটেই হবে। তো আমরা একবারেই বুক করে নিয়েছি। আমরা অটোতে বুক করেছি। অটোতে মোটামুটি আমাদের সকালবেলা নিয়ে গেছে গোকুল, তারপরে বর্ষানা এসেছি নন্দগাঁও, আর গোবর্ধন হয়ে আমাদেরকে পৌঁছিয়ে দেবে। মোটামুটি 1500 টাকা চেয়েছে, 100-200 টাকা কম করবে হয়তো। এইখান থেকে শুরু হলো সিঁড়ি উপরে ওঠার। পাহাড়ের ওপরে প্রায় 250 ফিট ওপরে এই বর্ষনাতে রাধারানীর মন্দির। প্রায় 225টা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে পৌঁছতে হয়। তো চলুন রাধারানীকে দর্শন করে আসি। এই হলো পুরো বর্ষানা শহর। আমরা পাহাড়ের উপর থেকে দেখছি পুরো শহরটাকে।
রানী লাডলিজি মন্দিরের পাশেই হচ্ছে রাজা মানসিংহের রাজমহল। বর্ষনা মেনলি ইউপি এবং রাজস্থান বর্ডারে, আর এই মানসিংহের রাজমহল হচ্ছে রাজস্থানে। তো চলুন আমরা মন্দিরটি দর্শন করে আসি। একদমই কাছে, মোটামুটি 2-3 মিনিট লাগবে হেঁটে। বিহারী মহারাজ, এই হচ্ছে মানসিংহের রাজপ্রাসাদ, যেটা এখন মন্দির হয়ে গেছে। ওখানেই আরেকটি মন্দির আছে, কীর্তি মন্দির, খুবই অসাধারণ মন্দির, রাধারানীর মা কীর্তি মাতার মন্দির, আপনারা সেটিও দেখে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি গোবর্ধনে, কিন্তু গোবর্ধনে হচ্ছে অটো নিয়ে ভেতরে যেতে দেয় না, তাই এখান থেকে অটোটা দাঁড় করিয়ে আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, 10 টাকা করে নেবে, আবার 10 টাকা করে ফেরত নিয়ে চলে আসবে। এমনিতে সাধারণত লোকে গোবর্ধন আসে হচ্ছে প্রদক্ষিণ করার জন্য, 23 কিলোমিটার লম্বা প্রদক্ষিণ হয়। তো আমরা তো প্রদক্ষিণ করবো না, গোবর্ধন মন্দির দর্শন করবো, দর্শন করে আবার ফিরে আসবো। এই যে গোবর্ধন মন্দির, খুব সুন্দর মন্দির। আর রাত্রেবেলা এখানে মন্দিরগুলোর রূপ আরও চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে। পরদিন সকালবেলা আমরা আবার আমাদের হোটেল থেকে পার হেড 20 টাকা করে টোটোতে দিয়ে দ্বারকাধীশ মন্দির চলে এসেছি দেখতে। দ্বারকাধীশ মন্দির দেখব, দেখে পাশে বিশ্রাম ঘাট যেখানে আরতি হয় সেই ঘাট দেখে আজকেই আমাদের বৃন্দাবনের উদ্দেশ্যে যাওয়ার কথা। দ্বারকাধীশ মন্দির হলো মথুরার সবথেকে সুন্দর মন্দির। এর স্থাপত্য, অলঙ্কার এবং এর যে সিলিং, তা মানে মনোমুগ্ধকর। আপনি জাস্ট ঢুকে আশ্চর্য হয়ে যাবেন। এবং এখানে শ্রীকৃষ্ণের একটি খুবই জাগ্রত মার্বেলের প্রতিমা রয়েছে, সেটি তো আপনাদেরকে দেখাতে পারলাম না এত সামনে থেকে গিয়ে, কিন্তু মন্দিরটি সত্যিই অসাধারণ। আর মন্দিরটির কারুকার্য সম্পূর্ণ রাজস্থানী স্টাইলে করা হয়েছে। তো আপনারা অবশ্যই দ্বারকাধীশ মন্দির তো দেখবেনই দেখবেন এবং প্রাণ ভরে প্রার্থনা করবেন, খুবই জাগ্রত একটি মন্দির। এতে দ্বারকাধীশ মন্দির বন্ধ হওয়ার পর 7:30টার সময় এখানে হচ্ছে আরতি হয়, আর সকালে মন্দির খোলার আগে 6:30টার সময় এখানে আরতি হয়। এই সেই ঘাট যেখান দিয়ে রাত্রি 12টার সময় গোকুলে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীকৃষ্ণকে, বাবা বাসুদেব এই নদী পার করিয়ে গিয়েছিলেন। দ্বারকাধীশ মন্দির দর্শন করার পর আমরা আবার হোটেলে ফিরে আসি। সেখানে চেক আউট করে টিফিন খেয়ে 250 টাকায় একখানা অটো রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা ছিলাম শ্রীরামকৃষ্ণ মিশনে। এখানে আগের থেকেই আমাদের গেস্ট হাউস বুক করা ছিল। রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস সম্পর্কিত একটা আলাদা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও থাকবে। এছাড়া মথুরাতে থাকার জায়গা এবং বৃন্দাবনে থাকার জায়গা সম্পর্কিত যদি আপনারা কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন, দরকার হলে আমি একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওর মধ্যে সেই সব দিয়ে ভিডিওটা অহেতুক বড় করলাম না। তো চলুন এবারে বৃন্দাবনে আমরা কি ঘুরলাম সেগুলো দেখাই। বৃন্দাবনে আপনারা যেখানেই থাকুক না কেন মোটামুটি যে কোনো মন্দিরে যেতে 20 থেকে 30 টাকা পার হেড করে টোটোতে নেয় এবং অনেকগুলো মন্দির পাশাপাশি থাকে। সেই একটি মন্দির যাওয়ার পর বাকি মন্দিরগুলো আপনারা মোটামুটি হেঁটে হেঁটেই করে নিতে পারবেন। আমরা সবার প্রথমেই যে মন্দিরটি এসেছিলাম সেটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। মোটামুটি মিশন থেকে 6-7 কিলোমিটারের মধ্যে বৈষ্ণোদেবী, আর 3 কিলোমিটারের মধ্যেই হচ্ছে প্রেম মন্দির। তো এখান থেকে 10 মিনিট লাগে প্রেম মন্দির যেতে। তো আমরা প্রেম মন্দির যেহেতু সন্ধ্যার সময় দেখতে ভালো লাগে তাই প্রথমে বৈষ্ণোদেবী চলে এসেছি। এখানে সব কিছু ব্যাগে জমা দিতে হবে, জমা দিয়ে তারপর যেতে পারবো। लेट तो होगा तो हम लोग
এবার আমরা বৈষ্ণোদেবী থেকে আবার টোটো করে চলে এসেছি প্রেম মন্দিরে। প্রেম মন্দির আপনারা একটু সন্ধ্যের আগে আসবেন, তাহলে বিকেলবেলার যে দিনের আলোর সৌন্দর্য সেটাও দেখতে পাবেন, আবার রাত্রিবেলার লাইটিংটাও আপনারা উপভোগ করতে পারবেন। প্রেম মন্দিরের একদম পাশেই 400-500 মিটারের মধ্যেই হচ্ছে ইস্কন মন্দির। আপনারা হেঁটেই চলে আসতে পারবেন। ইস্কন মন্দিরে আসলে আপনারা প্রচুর বিদেশি ভক্ত দেখতে পাবেন এবং এখানে ওনাদের নাচের তালের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে আপনারাও হরিনামে মত্ত হয়ে যেতে পারেন। আজ বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। বৃন্দাবনে এরকম প্রচুর অলিগলি আছে যেখান দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো মন্দিরে চলে যেতে পারবেন, কিন্তু টোটো ভাড়া করলে সেটা মেন রোড দিয়ে যেতে গেলে অনেক সময় লেগে যায়। ঠিক সেরকমই আমাদের মিশনের ঠিক অপোজিটে একটা গলি আছে যেটা দিয়ে গেলে বাঁকেবিহারী মন্দির একদম কাছে, হেঁটে মাত্র 10 মিনিট লাগে। আমরা তাই আজ সকাল সকাল দর্শন করতে চলে এসেছি বাঁকেবিহারী লাল। অত্যন্ত জাগ্রত এবং মহিমা জড়িত এই মন্দির, যখনই আসবেন তখনই প্রচণ্ড ভিড় থাকে। বাঁকেবিহারী মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে রাধা বল্লভজি মন্দির। এই মন্দিরেও খুব ভিড় হয়। বলা হয় যার ভাগ্য খুব ভালো সেই রাধা বল্লভজির মূর্তি দর্শনের সুযোগ পান। এরপর আমরা চলে আসি রঙ্গনাথজি মন্দির। রঙ্গনাথজি মন্দির মাদ্রাজের রঙ্গনাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটাকে সোনে কি খাম্বা মন্দিরও বলা হয়, কারণ 60 ফুট লম্বা সোনার পিলার আছে এই মন্দিরে। রঙ্গনাথ দেবজি মন্দিরের ঠিক অপোজিটে 5 মিনিট হেঁটে গেলেই পাওয়া যাবে গোবিন্দ দেবজি মন্দির। এখানকার মানা হয় যে এই মন্দিরটি বৃন্দাবনের সবথেকে পুরনো মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরটি প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে এখন। এর ওপরে 4টি ফ্লোর ঔরঙ্গজেব ভেঙে ফেলেছিলেন, তো ভেতরে লাইটের ব্যবস্থা প্রথমে ছিল না, তো এই জন্য এই মন্দিরটিকে ভূত মন্দিরও অনেকে বলে থাকেন। মন্দিরটি অত্যন্ত সুন্দর মন্দির, কিন্তু এখানে ভিডিও করা খুবই কষ্টজনক, কারণ এখানে বাদরের প্রচণ্ড উপদ্রব। পকেট থেকে মোবাইল ক্যামেরা কিছুই বার করা যায় না, সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। তাই আপনাদের জন্য যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, খুবই ভয়ে ভয়ে ভিডিওটা করেছি। এরপর আমরা চলে এসেছি নিধিবন। আপনারা জানেন নিধিবন খুবই প্রসিদ্ধ একটি জায়গা। শ্রীকৃষ্ণ রাত্রিবেলা এখানে লীলা করেন, এই জন্য রাত্রে এখানে কারোরই থাকা নিষিদ্ধ। এখানে নিধিবনে যত গাছ দেখছেন তারা নাকি রাত্রিবেলা সব গোপীতে পরিণত হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেন। এই নিধিবনের ভেতরেও 2-3টি মন্দির আছে। নিধিবন থেকে বেরিয়ে আপনারা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন শাহজি মন্দির। এই সাদা মন্দিরটি দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এর শিল্পকলা গ্রিক, হিন্দু এবং মুঘল স্থাপত্যের কীর্তি রাখে। এর পিলারগুলো সর্পিল পিলার, এই জন্য একে হিন্দিতে টেরে খাম্বেওয়ালা মন্দিরও বলা হয়। মন্দিরটিতে বেলজিয়াম কাচের কারুকার্য করা আছে। অত্যন্ত সুন্দর এই মন্দির। এবার আমরা চলে এসেছি কৃষ্ণপ্রেমী মীরাবাইয়ের বাড়ি। মীরাবাইয়ের বাড়ি, যেটি এখন বর্তমানে মীরাবাই মন্দির নামে খ্যাত।
কোনজন মীরাবাই? এই যে হাতে ইয়ে, ও আচ্ছা, ইনি এবারে নিজের হাতে শালিগ্রাম শিলা। এই যে আমার এখানে দেখ, বুঝতে পারবি। এইটা তো দা বলি এইটুকু ভরা থাকতো। শ্যামসুন্দর মন্দির যাওয়ার পথেই বাঁদিকে পড়বে এই স্থান, যেখানে শ্যামানন্দ প্রভু রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। এখানে এখন নির্মাণের কাজ চলছে, ভবিষ্যতে একটি মন্দির স্থাপনা হবে এই স্থানে। এরপর আমরা চলে গেলাম রাধা দামোদর মন্দিরের পাশেই শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। মন্দিরটির বিশেষত্ব হলো এই মন্দিরের ভেতরে যে মূর্তিটি আছে সেটি বলা হয় রাধারানীর হৃদয় থেকে প্রকট হয়েছে। আগে ভেতরে ভিডিওগ্রাফি করা গেলেও বর্তমানে করা যায় না। এরপর আমরা চলে এসেছিলাম সেবাকুঞ্জ, যেটি আগে নিকুঞ্জ বন নামে প্রসিদ্ধ ছিল। পুরাণ মতে এই নিকুঞ্জ বনেই রাধাকৃষ্ণ লীলা করতেন এবং লীলার পরে কৃষ্ণ রাধার পদসেবা করতেন, তার চুল আছড়ে দিতেন, এইভাবে সেবা করতেন বলে এই জায়গার নাম সেবাকুঞ্জ। আমরা এখন যাচ্ছি বংশীবটের দিকে। সেই যাওয়ার পথেই পড়েছে ব্রহ্মাকুণ্ড। শ্রী ব্রহ্মার চোখের জল দিয়েই নাকি এই কুণ্ড সৃষ্টি হয়েছিল। 5000 বছর পুরনো পিলার। ব্রহ্মাদেবের চোখের জলে এই কুণ্ড। বংশীবট। এখনো বাঁশির আওয়াজ পাওয়া যায় এখান থেকে। শ্রীকৃষ্ণ এখানে বসে বসে বাঁশি বাজাতেন। সবশেষে আমরা চলে এসেছিলাম কেশিঘাট। কেশিঘাট হলো বৃন্দাবনের আরতি ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা আরতি হয়। এছাড়া এই ঘাটে নৌকো আছে, পার হেড 50 টাকা করে নেয়। সেখানে আপনাকে যমুনা নদীর ওপরে একটু কিছুক্ষণ ভ্রমণ করার সুবিধা দেয়। মথুরা ও বৃন্দাবনে অসংখ্য মন্দির আছে, এক মাসে হয়তো আপনাদের কুলোবে না সম্পূর্ণটি দেখতে। তবু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে যেসব উল্লেখযোগ্য মন্দিরগুলো আছে সেগুলোর একটা লিস্ট করে দিলাম। এছাড়াও আপনাদের আরও অনেক জিজ্ঞাসা থাকতে পারে, অবশ্যই আপনারা সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন এবং পরের ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। রাধে রাধে।